আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের আলাদা প্রশিক্ষণ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন। ডোনাল্ড লু এর বক্তব্যই যুক্তরাষ্ট্রের অবস্থান, বিএনপির কথা অর্থহীন বললেন ওবায়দুল কাদের। প্রভুত্ব মেনে স্বার্থ হাসিলে ব্যস্ত সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। বিশ্বের রোল মডেল হবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, বললেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থিরাবস্থা জারি। জটিলতায় আটকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। কাপুলের শালিকা ও কর্মকর্তার শপথ ইঞ্জিনের বিরুদ্ধে দুদকের মামলা। আবারও তাপপ্রবাহের কবলে দেশ, 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি। সোমবার থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের আলাদা প্রশিক্ষণ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত এনইসি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। তিনি জানান, আগামীতে জেলা ভিত্তিক প্রকল্প প্রণয়ন করা হবে। সভায় 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। প্রকল্প প্রণয়ন এবং প্রকল্প পরিচালকদের নিয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার কথা জানান তিনি। উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করে, জেলা একটা হোলসাম ইউনিট, বড় ইউনিট, প্রশাসনিক ইউনিট, উন্নয়ন সব কিছু, জেলার শক্তিশালী একটা আমাদের স্তর, প্রশাসনিক স্তর। তো জেলা ভিত্তিক আমরা যদি করি, তো সেইটা এনইসি সেটা অনুমোদন দিয়েছে। প্রকল্প গ্রহণ, বাছাই, বাস্তবায়ন শুরু করার পরেও দেখা যায় বিভিন্ন আনুষঙ্গিক কারণে প্রকল্প রুগ্ন হয়ে যায়। রুগ্ন প্রকল্পগুলো বিশেষ করে আমরা জোর দিয়ে দেখছি যাতে রুগ্ন হওয়ার আগেই আমরা তাদেরকে ইন্টারভিন করতে পারি, ইন্টারসেপ্ট করতে পারি, ধরতে পারি। নতুন বছরের উন্নয়ন বাজেট হিসেবে 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন দেয় এনইসি। অর্থহীন বা প্রয়োজনহীন বা প্রকল্প আমরা গ্রহণ করি, বাস্তবায়নযোগ্য। এবং প্রাইম মিনিস্টার তো এই বিষয়ে অত্যন্তই বারে বারেই জিজ্ঞেস করেন, উনি তো আরও অ্যাড করেন যে এটা আয় হবে কিনা প্রকল্পের। সব প্রকল্পে তো আয় হয় না, কারণ সবগুলোকে আমরা প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। একটা আয় হলো ডাইরেক্ট, একটা ডাইরেক্ট টোল নিলেন, আয় করলেন, আর একটা হলো ইনডাইরেক্ট, যে ওই কাজটা হলে এইটা অর্থনীতির পথ সুগম করে দিবে। দেশ ও জনগণের স্বার্থ বিবেচনা করেই আগামীর প্রকল্প প্রণয়ন করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত নিতে পারে সব বিবেচনা করে, আমি এখানে থেকে বলার কিন্তু কোনো অধিকার রাখি না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ডোনাল্ড লুর বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক স্পষ্ট বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এনে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের কোনো মূল্য নেই বলেও জানান তিনি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। প্রেস ক্লাবে আয়োজিত অপর এক আলোচনার সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ঘুরে যাওয়ার পর বিএনপি নেতারা খেই হারিয়ে ফেলেছেন। রাকিব হাসানের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগ নেতারা। আমরা দোয়া চাইব মহান রব্বুল আলামিন যেন মাননীয় প্রধানমন্ত্রীকে শতবর্ষ আয়ু দেন। তিনি থাকলে বাংলাদেশ থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই সেদিন গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছিল। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যেরও জবাব দেন তিনি। ডোনাল্ড লু যিনি সহকারী পররাষ্ট্র, তার বক্তব্য কি ফখরুল সাহেব শোনাননি? ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার, এটা আর বলার অপেক্ষা। প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডোনাল্ড লু ফিরে যাবার পর বিএনপি নেতারা খেই হারিয়ে ফেলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে, তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং আমরাও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ। বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে। মূল ঘটনা হচ্ছে বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে। অপর এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বিএনপি নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক সাহেব বক্তব্য দিয়ে গিয়েছেন আজ সকালে। কি বক্তব্য দিলেন? এই সরকার, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ ভারতের কাছে নতজানু হয়ে আছে, তাদের দয়া দাক্ষিণ্যতায় ক্ষমতায় আছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিনও কারো দয়া দাক্ষিণ্যতায় ক্ষমতায় আসেনি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য বিএনপি ও সমমনা দলগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্য দেশের প্রভুত্ব মেনে নিয়ে স্বার্থ হাসিলে ব্যস্ত আওয়ামী লীগ। সকালে জাতীয় প্রেসক্লাবে ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। পরাজিত হবে জেনেই লোক দেখানো নির্বাচন দিয়ে সরকার মানুষের অধিকার হরণ করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময়ই গড়িমসি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করছেও না। তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন, দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থা আছে, এই করে করে কিন্তু এই সরকার কাটিয়েছে। এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে, যে সরকার এখন আছে, সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বের রোল মডেল হবে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সারা দেশে গড়ে 36% ভোটার এসেছে। এটিকে কম বলা যাবে না। ধান কাটার মৌসুম গরম ও ভোটারদের প্রার্থী দেখে পছন্দ হয়নি বলেই ভোটার উপস্থিতি কিছুটা কমেছে। তবে এই অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বিতীয় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে যশোর, মাগুরা, নড়াইল জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। খুশি তাকে দিবে এবং নির্বিঘ্নে এসে নির্ভয়ে ফেরত চলে যাবে শান্তিপূর্ণভাবে, এই পরিবেশ আমরা সৃষ্টি করব। দেখেন, কথা যা বলি তাই করি, এবং আপনারা প্রথমে বললেন আপনার আগের থেকে আমরা, সুতরাং আমরা উন্নতির দিকে আস্তে আস্তে আগাচ্ছি। ইনশাল্লাহ একদিন আমাদের যশোর না, বাংলাদেশের ইলেকশন অন্য দেশের জন্য রোল মডেল হবে ইনশাল্লাহ। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে 7 দিনের জন্য স্থিরাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে এই সময়ের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করার রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের প্রার্থিতার বিপক্ষে চেম্বার জজ আদালতে আপিল করেন নির্বাচন কমিশন। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি এম এনায়েত রহিমের একক বেঞ্চে আপিল শুনানি হয়।
আজ সকাল থেকে 9টি ফ্লাইটে 23,000-এরও বেশি হজ যাত্রী সৌদি আরব যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স এই ফ্লাইটগুলো পরিচালনা করবে। আজকের সব ফ্লাইট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরও বাকি থাকবেন 61,000 হজ যাত্রী। ভিসা নিয়ে যে এজেন্সিগুলোর যে জটিলতার সৃষ্টি হয়েছে তা দ্রুতই সমাধান হবে বলে জানিয়েছেন হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। আজ পর্যন্ত মোট 8,357 ভিসার কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই বাকি 4,862 জনের ভিসাও সম্পন্ন হবে বলে জানান হজ পরিচালক। আজকে আমাদের 9টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, 1টি মদিনার আর 8টি জেদ্দার উদ্দেশ্যে। ইতিমধ্যে আমাদের গতকাল এবং আজকে সকালে আমাদের 23,450 জন হাজি 60টি ফ্লাইটে সৌদি আরবে গমন করেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান ইতালিয়ান থাই কোম্পানি শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের অপর দুই সপ্তাহের স্থিরাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। ফলে অর্থ ছাড়ের অভাবে আপাতত বন্ধ থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলেন, আর কয়দিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই। এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞার আদেশ তুলে নিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্ট ডিভিশনকে ডাইরেকশন দিয়েছিল টু ডিসপোজ অফ দ্য ম্যাটার অন মেরিট। আমাদের যদ্দূর আমরা জেনেছি যে হাইকোর্ট ডিভিশন অন মেরিটে না, শুধুমাত্র মেজেনেবিলিটি গ্রাউন্ডে এটা ডিসপোজ আপ করেছে। আর যেহেতু এটা একটা জুরিসডিকশনাল ইস্যু, বাংলাদেশের কোর্টের একটা জুরিসডিকশন, যেটা কনস্টিটিউশনাল জুরিসডিকশন, কনস্টিটিউশন মাধ্যমে গ্যারান্টেড, সেই জুরিসডিকশনটাকে আউট হবে কিনা একটা প্রাইভেট এগ্রিমেন্টের মাধ্যমে। ইট ইজ টু বি ডিসাইডেড বাই দ্য অ্যাপিলেট ডিভিশন, আওয়ার হাইয়েস্ট কোর্ট। এটা কনসিডার করে অ্যাপিলেট ডিভিশন ফর দ্য টাইম বিং এটা 30শে মে পর্যন্ত আদেশ দিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে 5 বছরের আয়কর রিটার্ন ও রেজিস্ট্রার ঘষামাজা করে আয় সম্পদ ও পারিবারিক ব্যয় পরিবর্তন করার অভিযোগে লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের শালিকা জেসমিন ও কর অঞ্চল 4-এর উপকর কমিশনার খন্দকার মোহাম্মদ হাসানুল ইসলাম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক কমিশন। মামলার জন্য আসামি হলেন কর অঞ্চল 8-এর উচ্চমান সহকারী হিরেশ লাল বর্মন। আজ দুদকের ঢাকা সম্বলিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। লক্ষ্মীপুর 2 আসনের সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, শালিকা জেসমিন এবং মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে 2020 সালের 11 নভেম্বর মামলা করে দুদক। আসামিদের বিরুদ্ধে 2,31 লাখ টাকার অবৈধ সম্পদ ও 148 কোটি টাকার লন্ডারিংয়ের অভিযোগ আনা হয় মামলায়। দেশের 5 বিভাগ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশালে আগামী 48 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপপ্রবাহের এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে। আগামী রবি বা সোমবার থেকে ঢাকা সহ বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। আবু সাইদ রিপোর্ট। টানা এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহের পর রাজধানীসহ সারা দেশে বৃষ্টি শুরু হলে স্বস্তিতে ফিরে মানুষের জীবন। তবে আবারও হুট করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজনের নাভিশ্বাস উঠেছে। একটু রোদ বেশি, খুব গরম লাগতেছে, আমাদের একটু বসা। এই রোদের তাপমাত্রার কারণে এক কাপ মালা আর এক কাপ মারতে পারি না, কারণ গরমে আমাদের আগের মতো ইনকাম হয় না। টানা 2 দিন ধরে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনায় তাপপ্রবাহ যাচ্ছে। তার উপর আবার নতুন করে 2 দিন তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া অধিদপ্তর। 18 তারিখের পরে তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে আসবে। তবে উত্তরবঙ্গতে, পশ্চিম অঞ্চলে তাপমাত্রা আরও 2-1 দিন অব্যাহত থাকবে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি দীর্ঘ তাপপ্রবাহের পর ঘূর্ণিঝড় হওয়ার ইঙ্গিত দিলেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। একই সাথে দিলেন স্বস্তির বার্তাও। 19 তারিখের পর থেকে দেশের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের প্রবণতা শুরু হলে তাপমাত্রা কমে আসবে। মে মাসের 22 অথবা 23 তারিখে দক্ষিণ বঙ্গোপসাগরে একটু লঘুচাপ সৃষ্টি হতে পারে, এখনো কিন্তু সেই ধরনের সৃষ্টি হয়নি। অবু সেতপু,
এবছর কোরবানির জন্য 1,07,02,394টি পশুর চাহিদার বিপরীতে 1,29,80,367টি পশু প্রস্তুত আছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। প্রাণী সম্পদ অধিদপ্তরের আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে একথা জানান মন্ত্রী। প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, এবছর 1,29,80,367টি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে, যা গতবারের চেয়ে 4,44,034টি বেশি। আর এবার 1,07,02,394টি পশুর চাহিদা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রী বলেন, বাইরে থেকে যেন পশু না আসে, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। চোরাই পথে যেন না আসে, সে ব্যাপারেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক এবং সজাগ থাকবে। 1,29,80,367টি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যা গতবারের চেয়ে 4,44,034টি এই গবাদি পশুর সংখ্যা বেশি এবার আয়োজনে রাখা হয়েছে। চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করতে বেসরকারি খাতকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিকেলে ন্যাশনাল হাই লেভেল ডায়ালগ ফর গ্রিনিং দ্য ট্যানারি অ্যান্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, অপরিকল্পিত চামড়া শিল্পায়ন পরিবেশ ও জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে, তাই সঠিক ব্যবস্থাপনা ছাড়া ট্যানারি স্থানান্তরকে ভুল সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। এদিকে চামড়া খাতকে পরিবেশ বান্ধব টেকসই গড়ে তুলতে যে কোনো ধরনের সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত বলে বলেন মন্ত্রী। যে আমরা যখন পরিবেশ বান্ধব বিনিয়োগের কথা বলি বা পরিবেশ বান্ধব শিল্পায়নের কথা বলি, সেটা শুধু পরিবেশের জন্য না। এই লেদার সেক্টরটা হচ্ছে একটা দারুণ উদাহরণ যে ইট ইজ অলসো গুড ফর বিজনেস। ইনভেস্টিং ইন দ্য এনভায়রনমেন্ট ইজ গুড ফর বিজনেস। এবং দেখেন এখন আপনারা কি দেখছেন, আপনারা এই প্রেজেন্টেশনে স্লাইডে একটা ছিল, মানে বলছিল যে 30 থেকে 40% কম দাম আপনারা পাচ্ছেন, 30 to 40% লেস। 1000 টাকা দিলেই মিলবে হাইব্রিড জাতের 16টি মুরগি, আর 100 টাকা কিস্তি দিলে পাওয়া যাবে একটি করে মুরগি পালনের দোতলা কাঠের ঘর। এমনকি গ্রুপের দায়িত্বে থাকা নারী নেত্রীও পাবেন প্রতি মাসে 5,000 টাকা। এমনই মিথ্যা প্রলোভনে পড়ে লাখ লাখ টাকা হারিয়েছেন শতাধিক গ্রামীণ গৃহবধূ। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শারমিন। পটুয়াখালীর কলাপাড়ায় পল্লীগ্রাম মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি নামের একটি প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে শতাধিক নারী উদ্যোক্তা। মাত্র এক সপ্তাহের মধ্যেই কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। নাম পরিচয়হীন দুজন মাঠকর্মী পল্লীগ্রামের লিফলেট আর একটি মাত্র ভিজিটিং কার্ড দিয়েই হাতিয়ে নিয়েছে জেলেবধূদের কষ্টার্জিত অর্থ। আমার একটা তারপর গ্রুপ করছে, গ্রুপ করার পর 37 জন হয়েছে গ্রুপে, 37 জনের থেকেই 500 করে টাকা নেওয়া হয়েছে। কচ্ছমালি দিয়া 30,000 টাকা নেছে এই মুরগি দেওয়ার কথা কইয়া। আমাকে মুরগি দেওয়ার কথা কইয়ে টাকা নেছে 500 টাকা করে প্রত্যেকের টেগনে। আমরা খুদ বেচছি, ডিম বেচছি, ই করি অনেক কষ্ট করি 500 করে টাকা দিছি। সকল মানুষের ডাকছে, ডাকিয়া সবাই 500 করে টাকা দিছে। এদিকে অস্তিত্বহীন নাম সর্বস্ব এই হ্যাচারির অস্থায়ী ভাড়া অফিসে গিয়েও মেলেনি প্রতারক চক্রের সন্ধান। সেখানে এখন পল্লীগ্রাম স্টিকার সংযুক্ত সাইনবোর্ড সাটানো অফিসে ঝুলছে তালা। একটা কার্ড দিলে নাম নিলে নিয়ে কইলে কি যে আমরা 2-3 মাসে খাদ্য দিন, খাদ্য দিলে 1000 টাকা হেরে দেওয়া লাগবে। অর্ধ শতাধিক লক্ষ টাকা নিয়ে গেছে। কত কষ্ট হয় গুরুগারেরও খাওয়াইনি আমরা, এটা হাদিছি যা একটা মুরগি খুব দেবে। তবে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রামীণ বধূদের সচেতন হওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পল্লীগ্রাম হ্যাচারি এই সংস্থাটির প্রতারণার বিষয়টি আমরা অবগত হয়েছি। মূলত এটি কোনো নিবন্ধিত কিংবা অনুমোদিত সংস্থা নয়। কতগুলো গ্রাম বা কতগুলো মানুষকে তারা প্রতারণার ফাঁদে ফেলেছে এই বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা পাকড়াও করার চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যে প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় নেবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগী সহ সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।
ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ ৪৮ বছর আগে ১৯৭৬ সালের ১৬ মে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মা নদীর পানির ন্যায্য হিসাবের দাবিতে ফারাক্কা অভিমুখে লাখো জনতার লং মার্চ অনুষ্ঠিত হয়। লং মার্চ শেষে কানসার্ট হাই স্কুল মাঠে বিশাল সমাবেশে বক্তব্য দেন মাওলানা ভাসানী। সেই থেকে ১৬ মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাড়ছে সড়ক দুর্ঘটনা। অদক্ষ অপ্রাপ্ত বয়স্ক চালক, লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, লেগুনা এবং যত্রতত্র গাড়ি পার্কিংই সড়ক দুর্ঘটনার কারণ বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিনিধি আবু হানিফের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় কোনো না কোনো স্থানে কেউ নিহত, আবার কেউ আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন, হয়ে উঠছেন পরিবারের বোঝা। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন সিএনজি, লেগুনা, ব্যাটারি চালিত অটোরিকশা, যত্রতত্র গাড়ি পার্কিং এই দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করছেন ভুক্তভোগী ও সচেতন মহল। তো এই যে অদক্ষ ড্রাইভাররা সড়কে যানবাহন চলাচল করছে, আসলে এরা বিভিন্ন জিনিস সিগন্যাল কি আসলে গাড়ি চলাচলের কিভাবে গাড়ি চলাচল করতে হয় সেটা আসলে ওরা জানেই না। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন এবং অপ্রাপ্তবয়স্ক চালক, ফিটনেসবিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, সিগন্যাল বুঝে না, এর কারণে রাস্তাঘাট বেশিরভাগই অ্যাক্সিডেন্ট ঘটে। ড্রাইভিং লাইসেন্স চাইলো নাই, সরি হেলমেট, সরি নাই, আনি নাই, ঠিক আছে ৫০০ টাকা দেন, ১০০০ টাকা দেন, চাইরা দিল, অ্যাক্সিডেন্ট তো বাড়বে। কম বয়সী ছেলেরা মানে গাড়ি চালায়, অটো চালায়, সিএনজি চালায়, মোটরসাইকেল চালায়। ডানে যাবে না বামে যাবে তাদের কোনো সিগন্যাল দেওয়ার কোনো মেন্টালিটি নাই, যে কোনো জায়গায় হুট করে দাঁড়িয়ে যায়। নাম রেজিস্ট্রেশনবিহীন গাড়িগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওদেরকে খুঁজেও পাওয়া যায় না। পুলিশ প্রশাসনের দাবি, অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে কম। তবে সড়ক দুর্ঘটনা রোধে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত সহ নিয়মিত ট্রাফিক আইনে মামলা করা হচ্ছে। ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা গড়ে প্রতি মাসে প্রায় ৩০০ থেকে ৪০০ মামলা রুজু করছি, বিশেষ করে ট্রাফিক আইনের আওতায়, যাতে লোকজন আরো অধিক সচেতন হয় এবং ড্রাইভিং লাইসেন্স করিয়ে নেয়। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার আরও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা ও ব্যানার ফেস্টুন লাগানোর অভিযোগে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনের ৩ চেয়ারম্যান প্রার্থী ও 2 ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোনাব্বের হোসেনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে প্রার্থীদের প্রচারণার ব্যানার অপসারণ করা হয়। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৮ লাখ পিস নকল শুল্ক করের স্টিকার, সিগনেচার, ব্র্যান্ড রোল জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা এসব ব্র্যান্ড রোলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। বিকেলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন। তিনি জানান, চান্দগাঁও থানাধীন খাজা রোড পাক্কা দোকান এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে নকল ব্যান্ড রোল তৈরির কাজ করে আসছিল একটি চক্র। এসব রোল গাজীপুরের টাকশালে ছাপানোর কথা থাকলে এবারে পাবলিক ভিউ। গেল কয়েক বছরের ইতিহাসে শিক্ষার্থী আত্মহত্যার স্মরণকালের ঘটনা ঘটেছে ২০২৩ সালে। পারিবারিক কলহ, প্রেম থেকে শুরু করে ক্ষুদ্র অভিমানেও আত্মহত্যার ঘটনা উঠে এসেছে গণমাধ্যমে। এ থেকে পরিত্রাণ নিয়ে সমাধানের পথ কি, আর কি পরামর্শ দিলেন নগরবাসী? বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকের যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো তা হলো শিক্ষার্থীরা কেন আত্মহত্যা করছে। এ নিয়ে আমরা কথা বলেছি নগরবাসীর সাথে। তবে বিস্তারিত জানতে হলে আমাদের দেখে আসতে হবে ছোট্ট একটি প্রতিবেদন, তাহলে অনুধাবন করা সম্ভব নগরবাসীর আসলে পরামর্শ কি এই আত্মহত্যার প্রবণতা থেকে বেরিয়ে আসার।
2023 সালে 513 জন শিক্ষার্থীর আত্মহত্যা সবচেয়ে বেশি অভিমানের। মানসিক সমস্যায় 9.9%, পারিবারিক কলহে 6.2 আর অভিমানে 32.2%। তবে প্রেমের কারণে আত্মহত্যা করেছে 14.8%। একদল গবেষকের মাধ্যমে সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ সমীক্ষার ফল অনুযায়ী গেল বছর আত্মহত্যার পথ বেছে নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্কুল পড়ুয়া 227 জন, যা 44.2%, কলেজ শিক্ষার্থী 140 জন, যা 27.2%, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 98 জন, যা 19.1%, এবং মাদ্রাসা শিক্ষার্থী রয়েছেন 48 জন, যা মোট 9.4%। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, আর এ বিভাগে আত্মহত্যা করেছে 149 জন শিক্ষার্থী। এরপরেই অবস্থান চট্টগ্রাম বিভাগের। এই বিভাগে আত্মহত্যা করেছে 89 জন। আর এছাড়াও রাজশাহী বিভাগে 77 জন, খুলনায় 64 জন, বরিশাল ও রংপুর উভয় বিভাগে 43 জন করে, ময়মনসিংহে 36 জন এবং সিলেটে 12 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আমাদের বাচ্চাদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে হবে। বাচ্চারা কোথায় যায় কি করে তার সাথে থাকতে হবে। কর্মব্যস্ততার কারণে সবাই অনেক দূরত্ব হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। আত্মহত্যার এই প্রবণতা নিয়ে আতঙ্কিত অভিভাবক ও নগরবাসী। আমাদেরকে খোঁজ নিতে হবে যে আসলে আমার ছেলে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে। এই জিনিসগুলো যদি আমরা টেক কেয়ার করতে পারি, একজন অভিভাবক হিসাবে সন্তানকে বিপদে থেকে মুক্ত করতে পারবো। প্রেমে পড়তেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা রিকভার করার একান্তই তার ব্যক্তিগত চেষ্টা বলেন বা যোগ্যতা বলেন বা ইচ্ছা বলেন। আর এই আত্মঘাতী প্রক্রিয়া দূর করতে কি পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ? অনেক ক্ষেত্রে যারা আত্মহত্যার চিন্তা আসে তারা কিন্তু ব্যক্তি নিজে হয়তো আমাদের কাছে আসবে না, কাজে এটা আশেপাশের মানুষ, পরিবারের মানুষের কিন্তু আসলে দায়িত্ব যে আমাদের বাইরের মানুষ যদি এই ধরনের কোনো টেন্ডেন্সি দেখি, এই ধরনের কোনো রকমের আচরণ দেখি, তারা যেন অতি দ্রুত সাইকিয়াট্রিস্টের কাছে বা মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যেন সাহায্য নেন। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। এবারে বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। তবে লেনদেন বেড়েছে উভয় শেয়ার বাজারে। বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হয়েছে 676 কোটি 79 লাখ টাকার শেয়ার। ডিএসসিতে বৃহস্পতিবার কমেছে সব কোটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 9.98 পয়েন্ট কমে অবস্থান করেছে 5517.41 পয়েন্টে। তবে ডিএসসিতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে 676 কোটি 79 লাখ টাকার শেয়ার। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার ডিএসসিতেও এদিন কমেছে সব সূচকের মান। বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই 53.68 পয়েন্ট ও ডিএসইএক্স সূচক 31.98 পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে 16,006.53 পয়েন্ট এবং 9,637.69 পয়েন্টে। প্রবাসী সংবাদ। বাংলাদেশ এবং কুয়েতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন হয়েছে। এ উপলক্ষে গোল্ডেন জুবলি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে টুর্নামেন্টে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের 14টি দল অংশ নিচ্ছে। অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও যুগ্ম সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান উজ্জামান সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিকগণ।
আইসিসি স্বীকৃতিপ্রাপ্ত এমডিনা কাপ ইউরো ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। ফ্রান্সের ড্রো ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বেলজিয়াম ডার্কট লুইস পদ্ধতিতে স্বাগতিক ফ্রান্সকে 15 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বেলজিয়াম। প্রতিনিধি বাদল পাল জানান, টস জিতে ফ্রান্স ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 139 রান সংগ্রহ করে। জবাবে 14 ওভার 2 বলে 5 উইকেটে 112 রান করলে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ খেলার উপযোগী না হওয়ায় ডার্কট লুইস পদ্ধতিতে বেলজিয়ামকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলা শেষে বিজয়ী ম্যাচ অফিসিয়াল মধ্যে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, ফ্রান্স ক্রিকেট বোর্ডের পরিচালক জুবাইর আহমেদ এবং ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন মরিয়ম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রভু বালান সহ আর অনেকে। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের আলাদা প্রশিক্ষণ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন। রোনাল্ডোর বক্তব্যে যুক্তরাষ্ট্রের অবস্থান বিএনপির কথা অর্থহীন বললেন ওবায়দুল কাদের। প্রভুত্ব মেনে স্বার্থ হাসিলে ব্যস্ত সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। বিশ্বের রোল মডেল হবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বললেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থিরাবস্থা জারি। জটিলতায় আটকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। পাপুলার শালিকা ও কর কর্মকর্তার সহ 3 জনের বিরুদ্ধে দুদকের মামলা। আবারও তাপপ্রবাহের কবলে দেশ, 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি। সোমবার থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিতে